3D Studio Max-এর পার্টিকেল সিস্টেম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। 3D Studio Max-এ অ্যানিমেশন তৈরি করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, যেমন কি ফ্রেম অ্যানিমেশন টেকনিক, তারপর বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট এবং কন্ট্রোলার রয়েছে, যেমন পাথ কনস্ট্রেন্ট, লুক অ্যাট কনস্ট্রেন্ট, লিঙ্ক কনস্ট্রেন্ট, এছাড়া যেমন নয়েজ কন্ট্রোলার, ওয়েবফর্ম কন্ট্রোলার। বিভিন্ন পদ্ধতিতেই আমরা 3D Studio Max-এ অ্যানিমেশন তৈরি করতে পারি। তো 3D Studio Max-এর এই যে পার্টিকেল সিস্টেম, এটা হচ্ছে এক ধরনের, এগুলো হচ্ছে এক প্রকারের প্রি অ্যানিমেটেড সিস্টেম। এটার মধ্যে অ্যানিমেশনের কিছু বিষয় সেট করা থাকে, কিছু প্যারামিটার্স, এবং এগুলো অ্যাডজাস্ট করে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে এই পার্টিকেল সিস্টেমের অবজেক্ট টাইপ, এগুলোকে বিভিন্ন, যদিও অবজেক্ট টাইপ বলা হচ্ছে, এগুলো আসলে কাইন্ড অফ প্রি অ্যানিমেটেড সিস্টেমস, যেমন স্প্রে, সুপার স্প্রে, পিআরএ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম। পি ক্লাউড, ব্লিজার্ড, স্নো। আর পিএফ সোর্স এটা ভিন্ন আরেকটা সিস্টেম। এখানে একসঙ্গে সব ধরনের পার্টিকেলের বিষয়গুলো নিয়ে কাজ করা যায় এবং এটা একটু অ্যাডভান্স টাইপের পার্টিকেল অ্যানিমেশন। আমরা এ পর্যায়ে এই বেসিক জিনিসগুলো আগে ধারণা নিব। যেমন আমরা যদি স্প্রেটা ক্রিয়েট করতে চাই, স্প্রেতে ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন যে যখন আমি স্প্রেতে ক্লিক করলাম, তার স্প্রের সাথে রিলেটেড যে প্যারামিটার্সগুলো, এগুলো কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা এই স্প্রেটাকে টপ ভিউ পোর্টে অথবা পার্সপেক্টিভ ভিউ পোর্টে আমরা ক্রিয়েট করতে পারি। ধরা যাক আমরা যদি এখানে পার্সপেক্টিভ বা টপ ভিউ পোর্টে এটাকে ক্রিয়েট করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে এটা ক্রিয়েট হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে এটা ক্রিয়েশন থেকে বের হয়ে আসলাম। এবার আমরা যদি এখানে প্লে করি, প্লে করলে পরে আমরা একটা জিনিস ঘটতে দেখব যে এখান থেকে কিছু পার্টিকেল বের হচ্ছে। এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি ভিউপোর্টটাকে, এবং এবার যদি আমরা প্লে করি, আবার প্লে করলে আপনারা লক্ষ্য করছেন যে এখান থেকে কিছু পার্টিকেল কিন্তু বের হয়ে আসছে। তো এটা আগের থেকেই এই সিস্টেমটা এটার মধ্যে আছে। এখন এই প্যারামিটার্সগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এটা সিলেক্ট অবস্থায়, এই পার্টিকেল সিস্টেমটা, স্প্রেটা সিলেক্ট অবস্থায় আমরা যদি মডিফাই বাটনে ক্লিক করি, তাহলে স্প্রের প্যারামিটার্সগুলো এখানে পাবো। প্রথমে যে প্যারামিটার্সটা রয়েছে এটা হচ্ছে ভিউপোর্ট কাউন্ট, অর্থাৎ ভিউপোর্টে কয়টি পার্টিকেল শো করবে সেটা। আর রেন্ডার কাউন্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আউটপুটের সময় সে কতটা পার্টিকেল বিবেচনায় নেবে সেই নাম্বারটা। এই দুটোকে একটু ভিন্ন দুটা প্যারামিটার হিসেবে দেখানো হয়েছে, এজন্য যে অনেক সময় আমাদের রেন্ডার কাউন্ট অনেক বেশি করতে হয়। ফর এক্সাম্পল, সাধারণ একটি ইফেক্ট তৈরি করার জন্যে, যেমন আমরা এটা দিয়ে একটা ফোয়ারার ইফেক্ট বানাতে পারি, ফাউন্টেন। এই ধরনের কোনো ফাউন্টেনের ইফেক্ট তৈরি করতে গেলে দেখা যাবে যে 8 to 10,000 অথবা 12,000 পার্টিকেল আমাদের প্রয়োজন পড়বে। তো আমরা রেন্ডার কাউন্টে হয়তো 12,000 পার্টিকেল সেট করলাম, কিন্তু ভিউপোর্ট কাউন্টে যদি আমরা অত বেশি পার্টিকেল এখানে নিয়ে নেই, তখন যে বিষয়টা হবে যে এটা আমাদের ভিডিও মেমোরির উপরে একটা চাপ তৈরি করবে, এবং আমাদের এটা আমরা যখন প্লেব্যাক করব, এটা স্মুথ নাও থাকতে পারে। তো সেজন্য এটা দুইভাবে রাখা হয়েছে। তবে মোটামুটি আমরা ভিউপোর্ট কাউন্ট, এখন যেহেতু সব ধরনের মেশিনেই আসলে গ্রাফিক্স কার্ডগুলো বেশ উন্নত মানের, সো আগে যতটা প্রবলেম ছিল এখন এই ক্ষেত্রে অতটা প্রবলেম নেই। তো আমরা এটা যদি 1000ও সেট করি, এটা খুব একটা সমস্যা হবে না। এবার আমরা একটু প্লে করে দেখতে পারি, এভাবে পার্টিকেলগুলো বের হচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে পার্টিকেলগুলো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আসার পরে কিন্তু তারা মিলিয়ে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে একটা প্যারামিটার্স দিয়ে এই বিষয়টা নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা হচ্ছে তার লাইফ টাইম। এটা একটা প্যারামিটার, এবং আরেকটা হচ্ছে তার স্পিড। এই দুইটা প্যারামিটারই নির্ধারণ করে যে এই পার্টিকেলগুলো কতটুকু দূরত্ব পর্যন্ত যাবে।
তো দেখা যাচ্ছে যে এই পার্টিকেলের লাইফ টাইম হচ্ছে 30। তার মানে এই পার্টিকেলটা যদি 0 ফ্রেমে যে পার্টিকেলটা জেনারেট হচ্ছে, তৈরি হচ্ছে, সেই পার্টিকেলটা কিন্তু 30 ফ্রেমের পরে এসে ডাই হয়ে যাচ্ছে, এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আবার এই 1 নাম্বার ফ্রেমে যে পার্টিকেলটা তৈরি হলো সে 31 নাম্বার ফ্রেমে যে ডিস্ট্রয় হচ্ছে, এভাবে পরপর। এবং এইটা একটা প্রবাহ তৈরি করছে, একটা ফ্লো, যে ফ্লোটা, এবং এই পার্টিকেলগুলো তাদের যে নির্দিষ্ট যে স্পিড আছে 10 ইউনিট পার সেকেন্ড, এই স্পিডে যদি চলতে থাকে তাহলে তারা এই যে দূরত্ব, এই দূরত্বের বেশি যেতে পারবে না, কারণ তাদের লাইফ টাইম মাত্র 30। এখন এই পার্টিকেলগুলোকে যদি আমরা আরও বেশি দূরত্ব পর্যন্ত নিতে চাই তাহলে কিভাবে করা যাবে? বুঝতেই পারছেন এখানে আসলে দুটি ওয়ে আছে, দুইভাবে আমরা তাদেরকে বেশি দূরত্ব অতিক্রম করাতে পারি। একটা হচ্ছে যদি আমরা তাদের লাইফ টাইমটাকে বাড়িয়ে দিই, অর্থাৎ এখন তাদের লাইফ টাইম হচ্ছে 30, আমরা যদি এই লাইফ টাইমটাকে বাড়িয়ে 30-র পরিবর্তে ধরা যাক 60 করলাম, তো স্বাভাবিকভাবে তারা কিন্তু ওই একই স্পিডে, যেহেতু তারা দ্বিগুণ সময় জীবিত থাকছে, মানে 0 ফ্রেমে যে পার্টিকেল তৈরি হচ্ছে 60 ফ্রেম পর্যন্ত সে টিকে থাকছে এই পর্যন্ত, কাজেই সে কিন্তু ডাবল দূরত্ব যেতে পারবে। আমরা একটু দেখি এখানে লাইফ টাইমটা ইনক্রিজ করে ধরা যাক 60 করা হলো। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখবেন যে এই পার্টিকেলগুলো আগের চেয়ে কিন্তু দ্বিগুণ দূরত্ব অতিক্রম করছে। তো এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা পদ্ধতি হলো, ধরেন এটা 30 আছে এবং পার্টিকেলগুলো এ পর্যন্ত যে শেষ হয়ে যাচ্ছে, আমরা এটাকে বেশি দূরত্ব নিতে চাই, তাহলে তাদের জীবনকাল লাইফ টাইম ফিক্স থাকলো, বাট তাদের স্পিড যদি বেড়ে যায়, তাদের গতি যদি বাড়ে, আমরা যদি ডাবল গতি করি তাহলে দ্বিগুণ দূরত্ব যাবে। যেই পরিমাণ গতি বাড়াবো ততটুকু বেশি পরিমাণের দূরত্ব তারা অতিক্রম করতে থাকবে। ধরা যাক তাদের স্পিড আমরা দিয়ে দিলাম 20, তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রেও কিন্তু তারা সেই দ্বিগুণ দূরত্ব পর্যন্তই অতিক্রম করবে। এখন দেখুন এই যে একটু বেশি স্পিডে পার্টিকেলগুলো মুভ করছে এবং ওই 30 ফ্রেমেই, যেহেতু তার লাইফ টাইম 30, সে 30 ফ্রেমেই কিন্তু এই পর্যন্ত চলে এসছে। তো এগুলো হচ্ছে তার বেসিক প্যারামিটার। এই বেসিক প্যারামিটারগুলো দিয়ে আমরা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন এই পার্টিকেল সিস্টেমে এই পার্টিকেলগুলো, এটা যেহেতু এখানে কি বলা যায় যে এটা ডাইনামিক্সের অ্যাকচুয়ালি একটা পার্ট, এটাকে পার্টিকেল ডাইনামিক্স বলে। তো ম্যাক্সের পার্টিকেল ডাইনামিক্সটা অনেক সহজভাবে আছে, পার্টিকেল ডাইনামিক্সের উপরে আরও স্পেশাল অনেক সফটওয়্যার আছে, এমনকি এছাড়া যেমন মায়া বা অন্যান্য সফটওয়্যারেও কিন্তু পার্টিকেল নিয়ে আরও ডিটেল আছে। পার্টিকেল ডাইনামিক্সের অনেক অ্যানিমেশন, অনেক পদ্ধতি আছে। ম্যাক্সেও এটা পিএফ সোর্স দিয়ে করা যায়। তো এখানে এই পার্টিকেলগুলো যেহেতু এটা একটা ডাইনামিক্সের, এটার অ্যানিমেশনটা ডাইনামিক্স, এ কাইন্ড অফ ডাইনামিক্স, গতিবিদ্যার মধ্যেই পড়ে, সেক্ষেত্রে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ফোর্স দিয়ে প্রভাবিত হয়, ইনফ্লুয়েসড হয়। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা গ্র্যাভিটি ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এই পার্টিকেলগুলো গ্র্যাভিটি ফিল্ড দিয়ে ইফেক্টেড হবে, অথবা আমরা এখানে যদি উইন্ড ফিল্ড অথবা আদার্স যে ফোর্সগুলো আছে, বিভিন্ন ধরনের যে শক্তির যে ক্ষেত্রগুলো আছে, সেই শক্তির ক্ষেত্রগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই পার্টিকেলটাকে আমরা প্রভাবিত করতে পারবো। তো এক্ষেত্রে আমরা একটু দেখি যে এক্ষেত্রে অন্য পার্টিকেল, অন্য মানে বিভিন্ন ধরনের ফিল্ডগুলো কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে। এটা দেখার জন্য আমরা এখানে যাচ্ছি। এটা হচ্ছে এই ফিল্ডগুলো খোঁজার জন্য বা ফিল্ডগুলো পাওয়ার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে আসতে হবে। এটা হচ্ছে স্পেস ওয়ার্পস। এই স্পেস ওয়ার্পসের মধ্যেই মূলত এগুলো থাকে। আমরা যদি স্পেস ওয়ার্পসে যাই তাহলে এখানে আমরা দেখব যে এখানে বিভিন্ন ধরনের ফোর্স আছে। প্রথমে যে ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে পোষ, এরপর হচ্ছে ভর্টেক্স, পি বম, গ্র্যাভিটি, ডিসপ্লেস, মোটর, ড্র্যাগ, পাথ ফলো, উইন্ড এবং মোশন ফিল্ড। এগুলো প্রত্যেকটাই অ্যাকচুয়ালি এক একটা ফোর্স ফিল্ড। তো এর মধ্যে গ্র্যাভিটি ফিল্ড, উইন্ড ফিল্ড এগুলো বেশি ব্যবহৃত হয়। তো আমরা গ্র্যাভিটি ফিল্ডটাকে দেখব। আচ্ছা, আগে আমরা উইন্ড ফিল্ডটাকে একটু দেখি। বাতাসের যে ক্ষেত্রটা, এটা যদি আমরা ক্রিয়েট করি, আমরা 4টা ভিউ পোর্টে যে ধরা যাক এখানে আমি একটা উইন্ড ফিল্ড ক্রিয়েট করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে অ্যাকচুয়ালি উইন্ড ফিল্ডটা ক্রিয়েট হয়ে যায়। এবার এই উইন্ড ফিল্ডটাকে আমরা একটু সরিয়ে ধরা যাক এরকম একটা জায়গায় রাখলাম।
তাহলে এখন এদিক থেকে যদি উইন্ডফিল্ডটা কাজ করে, এদিক থেকে যদি উইন্ডফিল্ড কাজ করে, তাহলে কি হবে, স্বাভাবিকভাবেই এই পার্টিকেলগুলো কিন্তু একটু এদিকে সরে যাবে। তা আমরা একটু প্লে করে দেখি যে আসলে সরে যায় কি না। দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না। আসলে এই উইন্ডফিল্ডটাকে আমাদের এই পার্টিকেল সিস্টেমের সাথে লিঙ্ক করতে হবে। এটা লিঙ্ক না করলে তো এটা কাজ করবে না। তো লিঙ্ক করার জন্য আমরা কি করব, এটা সিলেক্ট অবস্থায় আমরা এই যে সিলেক্ট অ্যান্ড লিঙ্ক এই বাটনটা দিয়ে এই টুলসটা দিয়ে আমরা যদি এখানে প্রথমে আমরা কি করব, আমরা এই উইন্ডফিল্ডের উপরে ক্লিক করব, দেন মাউসের লেফট বাটনটাকে প্রেস করে রেখে এটা ড্র্যাগ করে এনে আমরা এই পার্টিকেলের উপরে ছেড়ে দিব। যখন এই যে পার্টিকেলটা দেখেন ইয়েলো কালার হচ্ছে, মানে এটা সিলেক্ট হচ্ছে, এবার ছেড়ে দেওয়ার সাথে সাথে এর সঙ্গে কিন্তু এটা অ্যাটাচ হয়ে গেল, মানে এই পার্টিকেলগুলো এখন এয়ারফিল্ডের সাথে যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার ফলে এয়ারফিল্ডের যে প্রভাব, সেই প্রভাবটা এখন পার্টিকেলগুলোর উপর পড়বে। এবং ইতিমধ্যে আমরা এটা দেখে ফেলেছি যে দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে এদিকে, এবং আমরা যদি প্লে করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ, এটা ডান দিক থেকে বাঁ দিকে এটা আমাদের এয়ারফিল্ডের যে ডিরেকশান, সেই ডিরেকশন অনুসারেই কিন্তু এই পার্টিকেলগুলো একটু এদিকে সরে যাচ্ছে। এখন আমরা যদি এই পার্টিকেলগুলোকে আরও বেশি দূর সরিয়ে দিতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এটা স্ট্রেংথ বাড়াইতে হবে। এটা সহজ বিষয়। আমরা যদি স্ট্রেংথ বাড়াই স্বাভাবিকভাবে, মানে এয়ারফিল্ডের যদি আমরা স্ট্রেংথটাকে ইনক্রিজ করি, তাহলে তো এটা খুবই স্বাভাবিক যে এটা কিন্তু তখন আরও বেশি গতিতে এবং আরও বেশি বাঁকা হয়ে বা বেঁকে এটা বাঁ দিকে চলে যাবে বা বাঁ দিক দিয়ে বের হয়ে যাবে। ওকে, এখন এখানে দেখা যাচ্ছে যে আরও কয়েকটা প্যারামিটার্স রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ডিকে। আমরা যদি ডিকের মানটা বাড়াই, ডিকের মানটা বাড়ালে এটা কিন্তু আসলে স্ট্রেংথের অপোজিটে কাজ করে। সেই ক্ষেত্রে স্ট্রেংথ যাই থাকুক, ডিকে কিন্তু এটা ব্রেক কষার মতো স্পিডের বিপরীতে কাজ করে ওর স্ট্রেংথটাকে মিনিমাইজ করে ফেলবে। তো এটাকে খুব ট্যাক্টফুলি বা কৌশলের সাথে ব্যবহার করতে হয় বিভিন্ন জায়গায়। তো এটা আমরা আসলে কাজের মধ্যে দিয়েই বুঝতে হবে। তো দেখেন এটার খুবই সেন্সিটিভ। আমরা যদি 0.1 ভ্যালু দেই, দেখেন এটা কিন্তু খুব একটা মানে এয়ার স্ট্রেংথ যেটা, সেই এয়ারফিল্ডের স্ট্রেংথ কিন্তু কাজ করতে পারছে না। সো এটা খুবই সেন্সিটিভ। সেই ক্ষেত্রে মেবি 0.01, হ্যাঁ এটা দেখেন কিছুটা কাজ করছে এখন। আচ্ছা, এখন আরেকটা প্যারামিটার রয়েছে, আমরা এটাকে 0 করে দিচ্ছি। সেটা হলো যেমন প্লানার, এটা হচ্ছে প্লানার, বাট এটা স্ফেরিক্যালও হতে পারে এটা শেপ। তাহলে সেই একটা স্ফিয়ার শেপের মধ্যে থেকে কিন্তু এখানে প্রভাব বিস্তার করবে। তো আমরা যদি এটাকে প্লানার না করি, স্ফেরিক্যাল করি, এখন দেখেন এখন কিন্তু পুরো জিনিসটার প্রতিক্রিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা প্লে রেখে এটা একটু দেখি যে আমাদের এই যে এখানে যে এয়ারফিল্ডটা রয়েছে, এটাকে যদি আমরা একটু এদিকে মুভ করতে চাই, সে ডব্লিউ বাটনে প্রেস করে ঠিক আছে। এটা এখন যদি আমাদের এই যে আমার যে ফোর্স, হ্যাঁ এয়ারফিল্ড, এটার স্ফেরিক্যাল শেপটাকে যদি আমরা ঠিক এটার বরাবর রাখি, তাহলে ইফেক্টটা কেমন হবে লক্ষ্য করুন। এখন কিন্তু ছড়িয়ে যাচ্ছে, যেহেতু এটা মাঝখানে আছে। এটা এয়ারফিল্ড চারদিকে মানে কি সব দিকে আর কি, যেহেতু স্ফেয়ারের মতো, সে আসলে সব দিকেই প্রভাব বিস্তার করে এটাকে ছড়াই দিচ্ছে। ওকে, তো এটা একটা প্রভাব যে আমরা এইভাবে আমরা এই এয়ারফিল্ডটাকে ব্যবহার করে পার্টিকেলগুলোকে প্রভাবিত করতে পারি। এখানে আরও কয়েকটা প্যারামিটার্স রয়েছে, যেমন আরেকটা হচ্ছে টার্বুলেন্স। আচ্ছা, এটা যদি আমাদের প্ল্যানারই থাকুক, এবার আমরা যদি টার্বুলেন্স প্যারামিটারটা ইউজ করি, ধরা যাক এটাকে এক পাশেই রাখলাম,
পার্টিকেলগুলো এভাবে যাচ্ছে, এটা স্ট্রেংথ আমরা একটু কমিয়ে দিতে পারি, ধরা যাক 2। ওকে, বাট এখন যদি টার্বুলেন্সটা অ্যাপ্লাই করা হয় তাহলে টার্বুলেন্সকে একটা ঘূর্ণি বা এলোমেলো করে দিবে, রাইট? তো আমরা যদি টার্বুলেন্সের মান এখানে বাড়াতে থাকি আস্তে আস্তে, হ্যাঁ এটা খুবই কম হয়তো প্রভাব বিস্তার করছে। আমরা যদি ফ্রিকোয়েন্সিটাও বাড়াই, এটা একটু আমাদের বুঝতে হবে, এখানে প্রভাবটা কম মনে হলেও অ্যাকচুয়ালি প্রভাব আছে। লক্ষ্য করুন যে এখন পার্টিকেলগুলো কিন্তু এলোমেলো আকারে বের হয়ে যাচ্ছে। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, রাইট? এই মানটাকে আরও বেশি পরিমাণে বাড়ালে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এটার অবস্থা কী হল। বাট এই মুহূর্তে আমাদের হয়তো অত বড় মানের প্রয়োজন নাও হতে পারে, সেটা প্রজেক্টের উপর নির্ভর করবে। তো আমরা জানলাম যে টার্বুলেন্সের ভ্যালু কম বেশি করে পার্টিকেলের উপরে আমরা অনেক মানে কি বলা যায় ব্যাপক একটা প্রভাব তৈরি করতে পারি। ওকে, এখন এটা তো গেল এয়ার ফিল্ডের বিষয়। অন্যান্য ফিল্ডগুলো কিন্তু কম বেশি এই একই প্রসেসে কাজ করে। তো আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যেমন গ্র্যাভিটি ফিল্ড। গ্র্যাভিটি ফিল্ডের প্রয়োজনটা কিন্তু অনেক বেশি। তা আমি এয়ার ফিল্ডটাকে আপাতত বাদ দিচ্ছি, অথবা এটাকে আমরা এখানে স্ট্রেন্থ যদি 0 করে রাখি তাহলে কিন্তু কোনো প্রভাবই পড়বে না। এটাকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি স্ট্রেন্থটাকে 0 করে। ওকে, আচ্ছা, এখন এই যে এখানে এয়ার ফিল্ড আমাদের এই পার্টিকেল সিস্টেমটার উপর একটা প্রভাব বিস্তার করছে। এখন অন্যান্য যে ফিল্ডগুলো আছে যেমন গ্র্যাভিটি ফিল্ড, আমরা যদি গ্র্যাভিটি ফিল্ডের প্রভাবটা দেখতে চাই তাহলে এটাকে একটু সামান্য রিঅ্যারেঞ্জ করে নিলে সুবিধা হবে। আমি এই পার্টিকেল স্প্রের সাইজটাকে একটু ছোট করছি। এখানে যে তার উইডথ অ্যান্ড হাইট যা দেয়া আছে, এটাকে যদি আমরা একটু ছোট করি, ধরা যাক 10 and 10, সরি এটা মানটা বোধ হয় 10 নেয়নি, স্প্রে 10 and 10। ওকে, তো যখন এরকম থাকবে পার্টিকেলগুলো এখান থেকে বের হয়ে আসছে, আপনারা লক্ষ্য করুন এটার প্রভাব অ্যাকচুয়ালি এখনও রয়ে গেছে। এটা যদি আমরা ডিলিট করে দেই, এখন আর কোনো প্রভাব নেই, একদম স্ট্রেট নিচের দিকে আসছে। আর এটাকে এখন একদিকে এভাবে একটু রোটেট করে ধরা যাক এটা একটু সামান্য উপর দিকে করে এখান থেকে পার্টিকেলগুলো বের হচ্ছে। পার্টিকেলগুলো এভাবে এদিকে চলে যাচ্ছে। আমরা যদি এই পার্টিকেলের লাইফ টাইমটা যদি আমরা 100 করে দেই, যেমন এখন লাইফ টাইম আছে 30, ধরা যাক এটা আমরা 100 করলাম, তাহলে কিন্তু এটা এখন অনেক দূর পর্যন্ত যাবে। ওকে, আচ্ছা, এখন এটার উপর যদি আমরা গ্র্যাভিটি ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি ক্রিয়েট করা হলো এখানে, অ্যান্ড দেন গ্র্যাভিটি ফিল্ডটাকে আমরা এটার সাথে অ্যাটাচ করব। সো এই যে বাইন্ড করব, বাইন্ড টু স্পেস সোর্স, এই বাটন দিয়ে আমরা এটাকে বাইন্ড করলাম। বাইন্ড করার সাথে সাথে দেখেন এটা কিন্তু একটা প্যারাবোলিক পথে পার্টিকেলগুলো নিচের দিকে চলে আসছে। এমনটাই তো হওয়ার কথা, কারণ যেহেতু তার একটা নিজস্ব গতি আছে এবং সেই সঙ্গে গ্র্যাভিটিও তাকে টানছে, তো সেই জন্য সে এরকম একটা বাঁকা পথে এভাবে এসে পড়বে। ওকে, আর এখন অন্য ফিল্ডগুলো থাকলেও সেম টাইপের কাজই হবে। এবার এই যে যদি আমাদের নিচে একটা সাপোর্ট থাকে, ধরা যাক আমরা জিওমেট্রিতে যে এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস একটা প্লেন আমরা ক্রিয়েট করলাম। ওকে, এটা একটা প্লেন ক্রিয়েট করা হলো। আমরা প্লে করলে তো দেখতে পাচ্ছি যে এটা প্লেনটা ভেদ করে চলে যাচ্ছে, কিন্তু এটা আমরা চাচ্ছি না। আচ্ছা, আমি প্লেনের একটা নিউট্রাল কালার দিয়ে রাখি। ওকে, এটা কিন্তু ভেদ করে চলে যাচ্ছে। আমরা যদি এটাকে আটকানোর চেষ্টা করি তাহলে কি করতে হবে? এই সারফেসের উপর অ্যাকচুয়ালি একটা
ডিফ্লেক্টর অ্যাড করতে হবে, আর সেটাও আমরা পাবো স্পেস ওয়ার্পসের মধ্যে। এখানে যদি আমরা ডিফ্লেক্টরসে যাই, দেখেন মোটামুটি 6 রকমের ডিফ্লেক্টর আছে। তো এর মধ্যে থেকে আমরা চুজ করব এই ডিফ্লেক্টরটা। ওকে, ডিফ্লেক্টর, এই ডিফ্লেক্টরটা এখন যদি এটা আসলে টপ ভিউ পোর্টে যে করাটাই ভালো হবে। টপ ভিউ পোর্টে এবার আমরা একটু সাইড ভিউ পোর্ট থেকে এটাকে টেনে ডব্লিউ ওকে। তো বাইন্ড টু স্পেস ওয়ার্পস বাটন দিয়ে বাইন্ড টু স্পেস ওয়ার্পস বাটনে এখানে ক্লিক করব প্রথমে আমরা পার্টিকেল সিস্টেমের উপর, দেন আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এই যে ডিফ্লেক্টরের উপর এনে যদি ছেড়ে দিই, যখন ডিফ্লেক্টরটা সিলেক্ট হচ্ছে এটা ইয়েলো কালার হচ্ছে, এবার ছেড়ে দিলে এটা হোয়াইট হয়ে গেল, মানে এটা কানেক্টেড হয়ে গেল। কানেকশন হওয়ার ফলে আপনারা লক্ষ্য করুন যে এখন কিন্তু পার্টিকেলটা আর ভেদ করে নিচে যাচ্ছে না, বরং এটা একদম লাফ দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে। এবং আমরা যদি এটার টাইমটা আর একটু বাড়িয়ে দেই, এখানে যে আমাদের সময় আছে 100 ফ্রেম, এই 100 ফ্রেমকে যদি আমরা বাড়িয়ে ধরা যাক 400 বা 300 ফ্রেম করলাম, দেন আমরা দেখব যে এটা আরও অনেক দূর পর্যন্ত এভাবে চলে যাবে। হ্যাঁ, এভাবে এখানে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এখন এই ডিফ্লেকশনটা আমরা যদি চাই যে এটা এত দূর যাবে না, তাহলে অবশ্যই এই ডিফ্লেক্টরের মানটা আমাদের একটু কমাতে হবে। ডিফ্লেক্টরের যে বাউন্সিনেস, সেই বাউন্সিনেসটা আমাদের কমাতে হবে। সো আমরা ডিফ্লেক্টরটা সিলেক্ট করে এবার আমরা যাব মডিফাই বাটনে ক্লিক করব। ডিফ্লেক্টর সিলেক্ট করার পর যদি আমরা মডিফাই বাটনে ক্লিক করি, তাহলে আপনারা দেখবেন যে ডিফ্লেক্টরের প্যারামিটারস এখানে পাবেন। এর মধ্যে আছে বাউন্স। আমরা এই বাউন্সের মান যদি কমিয়ে দেই, বাউন্সের ভ্যালুটা কমিয়ে দিলে এটা আস্তে আস্তে এটা কিন্তু এই যে লাফ দিয়ে যে এত উপরে উঠেছিল পার্টিকেলগুলো, সেটা কিন্তু কমে আসলো এবং এটা অনেকটা নিচু হয়ে গেল এখন এই পর্যায়ে। ওকে, এখন পার্টিকেলগুলো এভাবে কিন্তু এখানে বাউন্স করছে। তো এটা আমরা চাইলে এটাকে আরও একেবারে যদি বাউন্স 0 করে দেই, তাহলে কিন্তু একদম সারফেসের উপরে চলে আসবে, তখন সারফেসটা ঘেঁষে সে চলে যাবে। এক্ষেত্রে আমরা একটু দেখি যে কিভাবে কাজটা হচ্ছে। ইয়েস, এই যে এভাবে কিন্তু পার্টিকেলগুলো পড়তে থাকবে। তো আমরা সামান্য একটু বাউন্স এখানে দিয়ে রাখতে পারি, ধরা যাক 0.01 0.1 এরকম একটা ভ্যালু যদি আমরা দিই, তার সামান্য একটু বাউন্স হয়তো থাকবে। এটা যদিও খুবই সামান্য 0.25, হ্যাঁ একটু সামান্য একটু বাউন্স আছে। ওকে, এখন এই পার্টিকেলগুলোকে আমরা চাইলে যে পার্টিকেল এখানে পড়ছে, এটাকে আমরা যদি আর একটু ছড়িয়ে দিতে চাই, তাহলে এটা পার্টিকেলটা সিলেক্ট অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে পার্টিকেল সিলেক্ট অবস্থায় আমরা এখানে স্প্রের প্যারামিটারে যদি যাই, স্প্রের প্যারামিটারে যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে ভেরিয়েশন। আমরা যদি ভেরিয়েশনের মানটা একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু পার্টিকেলগুলো একটু ছড়িয়ে যাবে। এভাবে যে ভেরিয়েশনের মানটা বাড়িয়ে দিলে পার্টিকেলগুলো একটু ছড়িয়ে যাবে, তার যে সোর্স থেকে একটু ছড়িয়ে পড়বে। অ্যাকচুয়ালি এভাবেই পড়ে যে একটা পাইপের মুখ দিয়ে যখন পানি বা কোনো কিছু বের হয়, তখন কিন্তু এটা এভাবে ছড়িয়ে যায়। এটা একেবারে একই রকম থাকে না, ধারাটা একটু ছড়িয়ে আসে। তো এটা কিন্তু সেটা করা যাচ্ছে যখন আমরা এই ভেরিয়েশনের মানটা বাড়াচ্ছি। তো এটা হোস পাইপ দিয়ে যে পানি বের হয়ে পড়ে, অথবা কোনো একটা মেশিন থেকে পানি, যে পানির পাম্প দিয়ে যেভাবে পানি তুলে ফেলা হয়, সেই টাইপের একটা অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা এরকমভাবে দেখাতে পারি, যদি এটাকে আমরা পানির একটা ফ্লো হিসাবে দেখাতে চাই। আচ্ছা, এখন এটা গেল যে এই জায়গাটায় আমরা শুধুমাত্র গ্র্যাভিটি ফিল্ড অ্যাপ্লাই করেছি। এখন এখানে যদি আরও অন্য কোনো ফিল্ড, যেমন উইন্ড ফিল্ড অথবা উইন্ড ফিল্ডের কাজ অলরেডি আমরা দেখেছি যে উইন্ড ফিল্ড কীভাবে কাজ করে। এছাড়া যদি আমরা আরও অন্য যে ফোর্সগুলো আছে, যেমন এখানে আরও ফোর্স রয়েছে, পুশ আছে, তারপরে আরেকটা রয়েছে এখানে মোটর বা ভর্টেক্স। ধরা যাক যদি ভর্টেক্স ফিল্ডটা হয়, এটা কিন্তু একটা ঘূর্ণি তৈরি করবে। আমরা এই ভর্টেক্স ফিল্ডটা এখানে তৈরি করলাম আমরা টপ ভিউ পোর্টে তৈরি করার পরে এটার সাথে যদি আমরা এই বাইন্ড করি স্পেস ওয়ার্পস টুলসটা দিয়ে, তাহলে এটা এখানে বাইন্ড হচ্ছে এবং অলরেডি দেখেন এটাকে কিন্তু
এদিকে ঘুরিয়ে নিয়ে এসেছে। আমরা একটু দেখি যে এটার প্রভাবটা আসলে কিভাবে কাজ করে। এভাবে প্রভাবটা কাজ করছে। আমরা এখন এর মান যদি একটু বাড়িয়ে দিই যে কখন কাজটা শুরু করবে, জিরো ফ্রেম থেকে শুরু করেছে এবং কতটুকু পর্যন্ত যাবে, আর এটার যে কি বলে যে এটার যে পাওয়ার সেটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা আরও বেশি পরিমাণে ইফেক্ট তৈরি করবে। যেমন রেডিয়াল পোল বা অরবিটাল স্পিড, আমরা যদি অরবিটাল স্পিডটা বাড়াই তাহলে এটা কিন্তু দূরের এরকম একটা ধাক্কা দিবে। এই যে আপনি যদি টপ ভিউ বোর্ডে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু ওর যে শেপ এভাবে সে একটা ঘূর্ণির মতো তৈরি করবে যদি আমরা এই ভ্যালুটাকে বাড়াই। এই যে এইদিকে অলরেডি সে কিন্তু সোজা পড়তে পারছে না, এখন এটা অলরেডি এই ফিল্ডের প্রভাবে এটা একটু বাঁকা হয়ে পড়ছে। এটা হচ্ছে যে যদি আমরা তার এই যে এখানে এই ভ্যালুগুলো একটু অ্যাডজাস্ট করে যে অরবিটাল স্পিডটা বাড়ানোর ফলে এটা হলো, আবার ড্যাম্পিংটা কমালে পরে এটার উপর একরকম প্রভাব পড়বে। যেহেতু এখানে রিয়েল টাইম আমরা প্রভাবটা দেখতে পারি, এটা দেখে আমরা ঠিক যে ধরনের প্রভাব তৈরি করতে চাই সেই রকম প্রভাবই কিন্তু আমরা তৈরি করতে পারি। আবার রেডিয়াল পোল, যেমন রেডিয়াল পোল দিয়ে কিন্তু আমরা এটার মধ্যে এরকম একটা ঘূর্ণির মতো তৈরি করতে পারি। তো এরকম অনেক কিছুই করা যেতে পারে। তো এই ফোর্স ফিল্ডগুলো ব্যবহার করে আমরা নানান রকমের ইফেক্ট কিন্তু এখানে তৈরি করতে পারবো। তো আমরা এই ভিডিওটার লেংথ এমনিতেই বড় হয়ে যাচ্ছে। আমি এটার পরবর্তী পার্টে আমরা একটা রেইনের ইফেক্ট দেখব এবং এই ফোর্সগুলো যেভাবে কাজ করে আপনারা দেখলেন। কোনোটার ক্ষেত্রে হয়তো আমাদের ফোর্স অ্যাপ্লাই করার প্রয়োজন হবে। আমরা এই পার্টিকেল সিস্টেম এবং তার সাথে সেই ফোর্সগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু প্রজেক্ট তৈরি করব।